রোববার অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তির অধ্যাদেশ তার গেজেট প্রকাশ করেছে। এই দায়মুক্তি অধ্যাদেশের যে গেজেট তাতে কি আছে, কাকে দায়মুক্তি দেয়া হচ্ছে, কিসের জন্যে দায়মুক্তি দেয়া হচ্ছে, এ নিয়ে আজকের স্টার এক্সপ্রেস। অধ্যাদেশের নাম দিয়ে শুরু করা যাক। এই অধ্যাদেশের নাম হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ। দায়মুক্তি কথাটা এখানে নেই, তবে ভেতরে পড়লে যা বোঝা যায় তাতে পরিষ্কার হয় যে যে সমস্ত অভ্যুত্থানকারীরা অভ্যুত্থানের জন্য তাদের বিরুদ্ধে যে মামলা আছে সেগুলো থেকে তাদেরকে দায়মুক্তি দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে এই অধ্যাদেশের প্রথম দিকে একটা পটভূমি ঠিক করা হয় যে ওই সময়ে একটা অভ্যুত্থান হয়েছিল, সে সময়ে অনেক লোকের বিরুদ্ধেও অত্যাচার হয়েছে, নির্বিচারে গুলি হয়েছে, তার বিরুদ্ধে এক রকমের রেজিস্ট্যান্স তৈরি করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবং একই সাথে এটাও এখানে আমলে নেওয়া হয় যে এখন কোনো সংসদ নেই, সেটা প্রয়োজন কেন একটু পরে বলছি। এক পর্যায়ে এখানে বলছে প্রথমেই যেভাবে শুরু হয় সেটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের ছাত্র জনতা 2024 সালের জুলাই ও আগস্ট মাসে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে, যাহা পরবর্তীকালে জুলাই অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পায়, সেমিকোলন। এরকম কয়েকটি এইরকম প্যারাগ্রাফ আছে। এইগুলো করে প্রথম যে সেকশনটা এসে পড়ে সেটা হচ্ছে কতগুলো ডেফিনিশন, সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো খুব জরুরি, কারণ তাতে করে আসলে নির্ধারণ করা হয় কে অভ্যুত্থানকারী, অভ্যুত্থানটাই বা কোনটা। সেই হিসেবে প্রথম সংজ্ঞায় আছে হলো গণ অভ্যুত্থানকারী অর্থ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণকারী ব্যক্তি। কমিশন বলতে এখানে বোঝাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর অধীনে গঠিত জাতীয় মানবাধিকার কমিশন। জুলাই গণ অভ্যুত্থান অর্থ 2024 সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত গণ অভ্যুত্থান। এখানে দুটো যে সংজ্ঞার কথা বলা হচ্ছে, দুটো সংজ্ঞা বোঝা যায় কি, কিন্তু সেটার কোনো লিমিট নাই। অর্থাৎ ঠিক কারা এর অন্তর্ভুক্ত আর কারা এর অন্তর্ভুক্ত না, এটা পরিষ্কার করে এখানে বলা নেই। গণ অভ্যুত্থানকারী অর্থ জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণকারী ব্যক্তি, সে কি রাস্তায় তার অংশগ্রহণ করতে হবে মিছিলে, তার কি ঢিল মারতে হবে, নাকি এমন কেউ হলেও চলবে যে শুধু পানি বিলি করেছে, আমি হয়তো কাউকে খাবার খাইয়েছি, কাউকে টাকা দিয়ে সাহায্য করেছি, কাউকে আমি বাসার থেকে সাহায্য করলাম, আশ্রয় দিয়েছি, কারা অংশগ্রহণকারী এইভাবে পরিষ্কার করা নেই। একই সাথে জুলাই গণ অভ্যুত্থান, সেইখানে বলা আছে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনের প্রেক্ষাপটে সংঘটিত গণ অভ্যুত্থান। কোনো তারিখ নেই যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত। কাজেই মামলার এই সময় পর্যন্ত গণ অভ্যুত্থানের সময়টা এটা বোঝা গেল, কিন্তু মামলার সময়টা কখন বা কী ব্যাপার সেই রকম কোনো আলাদা করে এখানে বিষয়টা এইখান পর্যন্ত ব্যাখ্যা করা হয়নি। আর রাজনৈতিক প্রতিরোধ অর্থ ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলী। সংজ্ঞাগুলোর পরেই বলা আছে যে এই অধ্যাদেশের প্রাধান্য, অর্থাৎ এই অধ্যাদেশ অন্যান্য আইনে যাই বলা থাকুক না কেন তার উপরে এর প্রাধান্য থাকবে, সেটা বলা আছে। এবং তারপরে বলছে মামলা প্রত্যাহার ও নূতন মামলা দায়ের বারিত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা উপধারা 2-এর বিধান অনুসরণপূর্বক প্রত্যাহার করা হইবে এবং ধারা 5-এর বিধান সাপেক্ষে এতৎ সম্পর্কিত নূতন কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়ের আইনত বারিত হইবে। তাদের বিরুদ্ধে একে তো হচ্ছে দেওয়ানি ফৌজদারি মামলা থাকবে না, যদি থাকে সেটা তুলে নিতে হবে। এরপরে এটা বলে দিচ্ছে যে এইখানে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, হত্যার অভিযোগ থাকতে পারে,
অন্যান্য অভিযোগ থাকতে পারে, তবে হত্যার অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে যে এই অভিযোগ থাকলে সেটা মানবাধিকার কমিশনের কাছে গিয়ে অভিযোগ করতে হবে। মানবাধিকার কমিশন তার তদন্ত করে সেই তদন্তের ভিত্তিতে আদালতে প্রতিবেদন জমা দিবে। সেই প্রতিবেদনটা ধরে নিতে হবে ওটা পুলিশেরই প্রতিবেদন। আর একটা কথাও এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে যে যদি এরকম অভিযোগ থাকে যে কোনো একজন গণ অভ্যুত্থানকারী কোনো একজন ব্যক্তিকে হত্যা করেছে এবং সেই ব্যক্তি কোনো একটা বাহিনী, সেই বাহিনী ওই অভিযোগ তদন্তের দায়িত্বে থাকতে পারবে না। এখানে সাধারণত এই ধরনের তদন্তের দায়িত্বে থাকে পুলিশ। পুলিশ এই তদন্তের দায়িত্বে থাকতে পারবে না যদি কিনা যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তি পুলিশের হয়। এছাড়া সাধারণভাবে বলেই দেওয়া আছে মানবাধিকার কমিশন এই কাজটা করবে। মানবাধিকার কমিশনের ক্ষেত্রে বলা আছে যে তারা যদি তদন্ত করে এই রকম দেখতে পায় যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির, যদি মনে করে যে ক্ষতিগ্রস্ত পরিবারের কোনো রকম তাদের ক্ষতিপূরণ প্রয়োজন, সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা আদালতকে বলতে পারে যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। তবে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট আদালতে জমা হলে আদালত সেটা ধরে নিতে হবে সেটা পুলিশের প্রতিবেদন, এবং সেই অনুযায়ী ওই প্রতিবেদনে যা আছে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। মোটামুটিভাবে এই হচ্ছে এই অধ্যাদেশের বক্তব্য। আরেকটি বিষয় মেনশন করা উচিত, সেটা হচ্ছে এখানে বলছে সেই সমস্ত প্রতিষ্ঠান বা বাহিনী, কোনো বাহিনীর কর্মকর্তা হলে বা যারা বাহিনীতে কর্মরত ছিলেন তারা থাকলে পরে সেই বাহিনী আবার ইনভেস্টিগেট করতে পারবে না। ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই উপধারায় প্রতিষ্ঠান বা বাহিনী অর্থ বাংলাদেশের কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান বা বাহিনী। এখানে দেখা যায় বাংলাদেশের কিছু কিছু বাহিনী আছে বা কিছু কিছু ইউনিট, এজেন্সি আছে যেগুলো আসলে স্ট্যাটিউটারি বডি না, সেগুলো এক্সিকিউটিভ বডি, যেমন ডিজিএফআই বা এনএসআই। এইগুলো অনেক দেশেই, শুধু বাংলাদেশে না, অনেক দেশেই এরকম আছে যে সেগুলোর আসলে কোনো আলাদা কোনো আইনের অধীনে তারা তৈরি হয়নি। সেটা একটা ছোট্ট বিষয় অবশ্য। আর যে আইনের বলে, অর্থাৎ সংবিধানের যে ধারার বলে এই দায় মুক্তিটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 46। সেটা অধ্যাদেশে উল্লেখ করাও হয়েছে। এই 46 নম্বর ধারায় যেটা বলছে সেটা হচ্ছে যে, এটা বাংলাদেশের সংবিধান থেকে বলছি, এই ভাগের পূর্ণবর্ণিত বিধানাবলীতে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করিতে পারিবেন, কিংবা ওই অঞ্চলে প্রদত্ত কোনো দণ্ড বা বাজেয়াপ্তির আদেশকে কিংবা অন্য কোনো কার্যকে বৈধ করিয়া লইতে পারিবেন। ওই যে বলছিলাম যে একেবারে শুরুতে ওখানে উল্লেখ আছে যে এখন সংসদ নেই, এইখানে যেহেতু সংসদ করতে পারবে বলা আছে, সেই কারণে আগের থেকে বলা আছে ওই অধ্যাদেশে যে সংসদ এখন না থাকায় এই আদেশটা এইভাবে জারি করা হলো। এই যে দায়মুক্তির বিধান, এই দায়মুক্তির বিধান এর আগে বাংলাদেশে কয়েকবার ব্যবহার করা হয়েছে, দুবার সেটা আবার বাতিলও করা হয়েছে। প্রথমবার করা হয়েছিল 1974 সালে রক্ষী বাহিনীর ক্ষেত্রে। 72 সালে রক্ষী বাহিনী তৈরি হয়, একটা আধা সরকারি আধা সামরিক একটা বাহিনী। এই রক্ষী বাহিনীর সমস্ত কার্যকলাপের দায়মুক্তি দেওয়া হয়েছিল 74 সালে। 75 সালে মুজিব এবং পরিবারের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সবাই যখন নিহত হন, তখন তার যারা খুনি, সেই খুনিদের জন্যে আরেকটা ইন্ডেমনিটি এরকম পাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে তাদের কোনো বিচার হবে না। এটা 75 সালে জারি হলেও 79 সালে পার্লামেন্টে অ্যাপ্রুভ করা হয়। তবে বহু বছর পরে সেটা আবার বাতিল করা হয় এবং সেই খুনিদের মধ্যে 6 জনের ফাঁসিও হয়। এছাড়া 2003 সালে অপারেশন ক্লিন হার্ট, তার সাথে জড়িত সমস্ত অফিসারদেরকেও ইন্ডেমনিটি দেওয়া হয়।
দায় মুক্তি দেওয়া হয়। অপারেশন ক্লিন হার্টে 40 জনের মতো নিহত হয় এবং তাদের মধ্যে অনেকেই বলা হতো যে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই ইনডেমনিটি অর্ডারটাও 2015 সালে আবার বাতিল করে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত বাংলাদেশের এই যে অধ্যাদেশটা জারি করা হলো, ইন্টারিম গভর্নমেন্ট যেটা জারি করলো, সেটা আবার নতুন সংসদ আসার পরে সেটাকেও র্যাটিফাই করতে হবে।